গত ২৪ ঘন্টা সামাজিক যোগাযোগের মাধ্যম এবং গণমাধ্যমে যারা চোখ রেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে সবচেয়ে আলোচিত যে ঘটনাটি সবার নজর কেড়েছে সেটি হলো ঢাকা থেকে চট্টগ্রাম দুবাই যাওয়ার পথে চট্টগ্রাম বিমানবন্দরে একটি বিমান ছিনতাই চেষ্টা এবং এ নিয়ে নানা আলোচনা, নানা খবর, সবার মনোযোগ এবং ট্রলও হচ্ছে ফেসবুকে, আমরা এরকম দেখছি। এই বিষয়টি শেষ পর্যন্ত কমান্ডো অভিযানে সমাধান হয়েছে। ছিনতাই চেষ্টা যিনি করেছেন তাকে আটক করা হয়েছিল, পরে তিনি মারা গেছেন। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই, কারণ পুরো বিষয়টি বিমানবন্দর এবং এভিয়েশন রিলেটেড বিষয়গুলোতে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন তৈরি করেছে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো আজকে নিউজ আওয়ার এক্সট্রা। আজকে আমাদের বিষয় নিরাপত্তা ছিনতাই। দুজন অতিথি আমাদের সঙ্গে আছেন, পরিচয় করিয়ে দিয়ে। আমাদের সঙ্গে আছেন আলমগীর সাত্তার, যিনি অবসরপ্রাপ্ত বৈমানিক এবং লেখক, বাংলাদেশ এয়ারলাইন্সের তিনি ক্যাপ্টেন ছিলেন, আমরা তাকে এক নামে চিনি, আলমগীর সাত্তার বীর প্রতীক। এছাড়াও আছেন এভিয়েশন এবং বিমানবন্দর নিরাপত্তা বিশেষজ্ঞ এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক পরিচালক, অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান। দুজনকে ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। আমরা যে প্রশ্নটি নিয়ে আসলে আলোচনাটি করতে চাই, আলমগীর সাত্তার আছেন, তার কাছে পরে যাব। প্রথমে আসলে এম কে জাকির হাসান, আপনার কাছেই যাব। যে একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে ঢাকা বিমানবন্দর নিয়ে, যেটি কয়েক বছর আগেও আমরা এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলাম যে বাংলাদেশের এই এভিয়েশন নিরাপত্তাটি কোথায় আছে, এবং বিদেশি অনেক এয়ারলাইন্স এবং অনেক সংস্থা নিয়ে অনেক প্রশ্ন তুলেছিল, এবং তারপর আমরা অনেক কর্মকাণ্ড দেখেছি যে নিরাপত্তা উন্নয়নের বিষয়। কিন্তু যদিও সেটা আন্তর্জাতিক বিমানবন্দর বা টার্মিনালে নয়, ডোমেস্টিক টার্মিনাল দিয়ে হয়তো যে যাত্রীটি বিমান ছিনতাইয়ের চেষ্টা করেছেন তিনি ডোমেস্টিক টার্মিনাল দিয়ে ঢুকেছিলেন, তারপরও তো এটি বিমান ছিনতাইয়ের চেষ্টা হিসেবে আমরা আসলে দেখছি এবং বিপুল আলোচনা হচ্ছে এবং যথারীতি প্রশ্ন তুলে দিয়েছে যে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটি কোথায়। এই প্রশ্নের জবাব কি? জি, ধন্যবাদ আপনাকে। এটা অবশ্যই একটা কনসার্ন আজকের জন্য, এবং এটা আমাদের পুরা দেশের জন্য একটা বিরাট কনসার্ন হয়েছে। তো প্রথমে আমি বলি যে নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নের জন্য এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এবং শুরু থেকে মানে পর্যায়ক্রমে কিন্তু অনেক নিরাপত্তা ব্যবস্থা উন্নতি করার জন্য ইকুইপমেন্ট, ম্যান পাওয়ার এগুলো মানে বৃদ্ধি করা হচ্ছে এবং ব্যবস্থা করা হচ্ছে, এবং ট্রেনিংয়ের জন্য নিজস্ব ট্রেনার তৈরি হয়েছে এখন, যেটা আগে ছিল না হয়তো। যে রেড লাইন নামক একটা সংস্থা, যেটা খুব স্কিল্ড একটা সংস্থা দিয়ে ট্রেন করা হয়েছে। সো এই ট্রেনাররা এখন কিন্তু ট্রেন করছে আমাদের নিজস্ব জনবলকে। ইকুইপমেন্ট নতুন এসছে এবং খুবই মডার্ন ইকুইপমেন্ট এসছে, এক্সরে মেশিন এসছে, এবং আপনি শুনে খুশি হবেন যে এক্সপ্লোসিভ ডিটেকশন যেটা, সেই সিস্টেমের যে মেশিন, সেটা ইডিএস মেশিন, ওটাও এসছে। সো এগুলো আসার পরে আমি বলবো না যে মেশিন নিয়ে কোনো রকমের সন্দেহ থাকা উচিত, তবে যেটা থাকা উচিত, অলওয়েজ আমি একটা কথা বলি যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন, যিনি মেশিনের পিছনে বসেন, যিনি অপারেটর, তার স্কিল এবং তার কোনো গাফিলতি যদি থাকে, সেই ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটবে। সো এটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি বলা যায় যে এই যে ঘটনাটা পার্টিকুলারলি ঘটলো, এখানে একটু ব্যতিক্রম আছে আমাদের এয়ারপোর্টে। সেটা কি, যে ইন্টারন্যাশনাল ফ্লাইট কিন্তু মিক্স হয়ে যাচ্ছে, লাইক ডোমেস্টিক দিয়ে ঢুকে আবার ইন্টারন্যাশনাল ফ্লাইটেও ঢোকা হয়। এটা শুধু বিমান না, আরও দুটো এয়ারলাইন্সও করছে এখন। সো এই জিনিসটা সম্ভব যদি প্রপার সিকিউরিটি মেনটেন করা যায়, কোনো সমস্যা নাই। বাট একটু দ্বিধা থেকে যায় যে এই যে পথটা দিয়ে যায় তারা, স্ক্যানিং মেশিন দিয়ে যাওয়ার পরে তারপর বাসে ওঠে, বাসটা টারমাক দিয়ে যায়, সেখানে থামা কিংবা ওখানে কোনো রকমের বাস থেকে নামার পরে টারমাক থেকে স্টেয়ারে করে উপরে ওঠা, এই যে জায়গাগুলো, এগুলোতে কোনো ইনসাইডার ইন্টারফারেন্স হচ্ছে কিনা। ইনসাইডার বলতে আমি বোঝাচ্ছি যারা ভিতরে কাজ করেন, স্টাফস, এনি অর্গানাইজেশনের স্টাফস, তারা লট অফ অর্গানাইজেশন ওয়ার্কিং। সো এদের থেকে কোনো কিছু হ্যান্ড ওভার হতে পারে। সো এই জিনিসটা বন্ধ করা সম্ভব যদি শুধুমাত্র ইন্টারন্যাশনাল ফ্লাইট শুড বি এক্সক্লুসিভলি ফর ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার্স, নট ফর ডোমেস্টিক। বিমানের এখন কিন্তু একটা সময়ে বিমানের ডোমেস্টিক ফ্লিটটা কম ছিল, এখন কিন্তু বেড়েছে। সো চিটাগং ঢাকা রুটটা ডোমেস্টিক ছোট এয়ারক্রাফট দিয়ে করে দিলেই কিন্তু এই এয়ারক্রাফটটাকে ওই চিটাগং যাওয়া লাগে না, ঢাকা থেকেই যেতে পারে দুবাইতে, চিটাগংয়ের কানেক্টিং ফ্লাইট দিয়ে নিয়ে আসা যায়। সো এই থ্রেটটা তখন একটু শিথিল হয়ে যেতে পারে এবং এটা কন্ট্রোল করা সম্ভব। সো আমি বলবো যে যেখানে যা কিছু ঘটুক না কেন, অবশ্যই স্ক্যানিং যখন হয়েছে তখন হয়তো এটা অমিট হয়েছে। আরেকটা জিনিস আমি বলি, আমরা যখন এয়ারপোর্টে ঢুকি তখন কিন্তু আমাদেরকে বেল্ট খুলতে হচ্ছে, জুতা খুলতে হচ্ছে, জ্যাকেট পরা থাকলে সেটা দিতে হচ্ছে স্ক্যানিংয়ে।
এই কোঅপারেশনটা কিন্তু অনেক প্যাসেঞ্জার করেন না, এবং করেন না দেখে অনেক সময় অনেক ভীতি প্রদর্শন করেও কথা বলেন সিকিউরিটির সাথে, দেখা যাচ্ছে তখন ওরা আর তাকে ঘাটায় না, বলে ঠিক আছে যান। এইটা কিন্তু কমপ্লেসেন্সি না। সব প্যাসেঞ্জারকে যেমন কোঅপারেট করতে হবে, সিকিউরিটিকেও স্ট্রিক হতে হবে, না স্যার আপনাকে এটা দিতে হবে। এখন যদি সে পিস্তলটা এই কোটের পকেটে রেখে ঢুকে যেয়ে থাকে অ্যান্ড নট স্ক্যান্ড, হি ওয়াজ ওয়ারিং ইট, ইট ক্যান হ্যাপেন। আরেকটা হচ্ছে যে ব্যাগের মধ্যে যদি থাকে, সেই ব্যাগে অবশ্যই এক্স-রে মেশিনে ধরা পড়বে, দেয়ার বি অ্যালার্ম, সেই অ্যালার্মটা ডিজলভ করতে হবে, ব্যাগটাকে বেড়ে হাতে সার্চ করতে হবে। এইগুলো জিনিস না হলে এই ঘটনা ঘটে যাবে। আপনি অনেকগুলো পয়েন্ট আমাদেরকে বললেন, যে একটা হচ্ছে ম্যান বিহাইন্ড দ্য মেশিন, অর্থাৎ মানুষ যিনি আসলে দায়িত্বরত আছেন তিনি আসলে তার দায়িত্বটি ঠিকমতো পালন করছেন কিনা, এটি একটি দক্ষতা এবং দায়িত্বশীলতার একটা বড় প্রশ্ন। একই সঙ্গে আপনি আরেকটি বিষয় বললেন যে ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে আসলে ডোমেস্টিক ফ্লাইটগুলো বা তাদের চেকিং সিস্টেম একটা ঝুঁকি তৈরি করছে, এবং আপনি বললেন যে এটি আসলে আলাদা করা গেলে হয়তো ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে ঝুঁকিটা কমবে। অবশ্যই সেটি আমরা মানছি, কিন্তু ডোমেস্টিক ফ্লাইটেও তো আসলে বড় প্লেন, ছোট প্লেন, বিভিন্ন আকৃতির প্লেন ব্যবহার করা হয়, এবং সেখানে যদি আমরা ডোমেস্টিকেও যদি কড়াকড়িটি না করি, সেটাও তো ছিনতাই হওয়ার ঝুঁকিটি তৈরি হয়। ফলে নিরাপত্তা ঝুঁকি তো দু ক্ষেত্রেই আসলে আমি এটা আসতাম। অ্যাকচুয়ালি আমি প্রথমত আমার কান্ট্রির ইমেজটার কথা চিন্তা করেছি, যে ইন্টারন্যাশনাল ফ্লাইটে কিছু হলে এটা ইমেজটা বেশি ইয়ে হয়, বাট তাই বলে আমরা ডোমেস্টিককে ছাড় দিতে পারি না। এনিথিং হ্যাপেন্স, আমি এয়ারে কোনো কিছু ঘটলে এটা কিন্তু সাথে সাথে বারুদের মতো ছড়িয়ে যায়। সো এই জন্য ডোমেস্টিকের কোনো কমতি নাই, কিন্তু সিস্টেম কিন্তু করা আছে। এখন তো মেশিন, আপনি এখন যদি যান ডোমেস্টিকে গেলে দেখছেন যে এখন কিন্তু স্ক্যানিং সিস্টেমটা অনেক ডেভেলপড। আগের মতো একটা গেট দিয়ে ঢোকা যায় না, দুইটা গেট দিয়ে ঢোকা হয়, তারপরে একটা মানে কিউবেল দিয়ে এন্টি হাইজ্যাক পয়েন্ট, মানে সেকেন্ড স্ক্যানিং এ ঢোকা হয়, সেখানেও সবকিছু খুলতে হচ্ছে। এইটাতে আমি বলবো না যে সিস্টেম ইজ ফল্টি, বাট দ্য ফল্ট থিং ইজ ইন্ডিভিজুয়াল, যে এখানে কাজ করছে। এখন কেন করছে এটা বের করতে হবে, তার উপরে কি স্ট্রেস পড়ছে কিনা, সে কি 20 মিনিটস থেকে 30 মিনিটসের বেশি এক জায়গায় বসে আছে কিনা, তাকে কি রিপ্লেস করা হচ্ছে ঠিক মতো, তাকে কি সুপারভাইজাররা ঠিক মতো সুপারভাইজ করছে, মনিটর করছে, সিসিটিভি ফুটেজগুলো দেখে কি প্রতিদিনের স্টেট নেওয়া হচ্ছে। দিজ আর দি থিংস। আরো অনেক কিছু আছে, বললে শেষ হবে না। এইগুলো মনিটরিং এর অভাব অনেক থাকতে পারে। যাত্রী যারা নিয়মিত বিমানবন্দর ব্যবহার করেন তাদেরও অনেকের কথা আমরা শুনবার চেষ্টা করেছি, এবং অনেককে আমরা অনুরোধ করেছিলাম যে অনুষ্ঠানে আসবার জন্য, বা টেলিফোনে তাদের সঙ্গে আমরা কথা বলতে চেয়েছিলাম, তারা নাম প্রকাশ করতে চাননি বা তারা কথা বলতে চাননি। এরকম অনেকে আমরা পেয়েছি যারা হয়তো মাইক্রোফোনের সামনে বা অন ক্যামেরায় কথা বলতে চান না। কিন্তু অভিযোগ আমরা আসলে অনেক এরকম দেখছি যে গাফিলতির অনেক জায়গাগুলো রয়েছে। নিশ্চয়ই আপনি সেগুলোতে আমাদেরকে আলোকিত করবেন। আমরা একটু আলমগীর সাত্তার আপনার কাছে নিশ্চয়ই জানতে চাইবো। একটা ব্যাপার হচ্ছে যে আমরা মানে ইন ফ্লাইট নিরাপত্তার যে বিষয়টি আসলে দেখি, সেখানে আমরা দেখি যে একজন বৈমানিক যখন প্রশিক্ষণের মধ্যে দিয়ে যান, তখন তাকে নিরাপত্তা ব্যবস্থাপনা এবং নিরাপত্তা যে চেকলিস্ট, এই ব্যাপারগুলোতে তাকে কঠোর প্রশিক্ষণ তাকে দেয়া হয়, এবং সেই অনুশীলন আসলে ইনফ্লাইট করা হয়। সেখানে বৈমানিকের নেতৃত্বে আমরা দেখি যে ক্রু যারা আছেন তারা এগুলো খুব কঠোরভাবে এগুলো মানে অনুসরণ করেন। এটি তো আসলে ইনফ্লাইটের ব্যাপার। এবং আমরা গতকালকে যে ঘটনাটি দেখলাম যে একজন ছিনতাইকারী সন্দেহভাজন তিনি যখন ছিনতাই করবার চেষ্টা করেছিলেন, পাইলট কিন্তু তার বুদ্ধিমত্তা যা তিনি তার করবার কথা ছিল তিনি তাই করে তিনি বিমানটি অবতরণ করিয়েছেন। কিন্তু এর আগের যে স্টেপ, সেখানেই তো আসলে কোনো একটি ছিদ্র রয়ে গেছে, যার ফলে এই ঘটনাটি অতদূর পর্যন্ত ঘটবার সুযোগ হয়েছে। আপনার অভিজ্ঞতা থেকে, আপনি কয়েক প্রজন্ম ধরে আসলে এভিয়েশন ইন্ডাস্ট্রির পরিবর্তনগুলো আসলে দেখছেন এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি খুব ভালো করে জানেন। আপনার অবজারভেশনটা শুনতে চাই, আপনার কাছে কি মনে হচ্ছে কোথায় আসলে দুর্বলতাটি ছিল বা রয়ে গেছে, যেটি এর কারণ? বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে জাকারিয়া ভাই যেভাবে বলছেন, এরপরে আর ব্যাখ্যা করার আমার কোনো মনে হয় না প্রয়োজন আছে। এবং আমার চেয়ে অন্তত এই বিমানবন্দরের নিরাপত্তার বিষয়ে আমার চেয়ে বেশি অভিজ্ঞ। আমার বক্তব্য অন্যখানে। আমি আজকের এই ফালতু কথা, বারবার এক কথা, এটা খেলনা ছিল পিস্তল না, এটা খেলনা পিস্তল না সত্যিকারের পিস্তল, এই কথা বারবার বলা খুব ভালো লাগছে না। আমরা আসলে আলোচনা যেতেও চাই না, প্রশ্ন যেহেতু। এখন আমার কথা হইল, আমি গেট পাহারা দিচ্ছি খুব ভালোভাবে। আমাদের আজ মন্ত্রী মহোদয় বললেন, উনি তো মন্ত্রী কি প্রতিমন্ত্রী, আমি অসম্মান করে বলছি না, মাননীয় শব্দটা হয়তো ব্যবহার করেন, মাননীয় প্রতিমন্ত্রী এমন একটা কথা বললেন, আমাদের নিরাপত্তার কোনো ত্রুটি নেই। নিরাপত্তা কি শুধু ওইখানে যে 3বার আমাকে ক্রস স্ক্যানিং করা হইলো,
আর আমি বেল্ট খুললাম আর কিন্তু বাইরে থেকে যে সেটা জায়গায়ও হ্যান্ড ওভার কিছু হইতে পারে। বিমানের সাথে যারা কন্ট্যাক্টে আসে মেনটেনেন্সের লোক, আমাদের সিকিউরিটির লোক, হ্যাঁ, তারপরে আমাদের সুইপার, আমাদের লোডার, আমাদের এই খাবার দ্বারা যারা সার্ভিস দিচ্ছেন, মানে এই যে ক্যাটারিং, আচ্ছা কতভাবে এটা আসতে পারে। তা আমি বলতে চাই কি, এই যে ঘটনাটা আজকে ঘটছে এটা তো আমাদের জন্য একটা আশীর্বাদ। আমাদের মূল টার্গেট তো প্রধানমন্ত্রী, তাকে তো আর কোনো কৌশলে এরা পারছে না। এখন আরেকটা মনে আছে যে আমাদের কতদিন আগে যে আমাদের উনি যাচ্ছিলেন, তারপরে তাজিকিস্তানে ফোর্স ল্যান্ড করলেন। আচ্ছা, সেখানে কিভাবে একদিকে ইঞ্জিনের ওই যেখান থেকে হাইড্রোলিক ফ্লুইড যেটাখান ওটা ভর্তি করা হয় সেটার মধ্যে ওই ক্যাপ, সেটা কিভাবে ঢিলা পাওয়া গেছিল। প্রধানমন্ত্রী ভিআইপি ফ্লাইটে একবার না, চেক রিচেক, তারপরে কোয়ারেন্টাইন হয়, হ্যাঁ, 24 ঘন্টার মতো কোয়ারেন্টাইন খুব সম্ভব, হ্যাঁ, যে তো সেখানে আরেকটা মনে হয় ঢিল করার ইচ্ছা ছিল দুইটাই, কিন্তু আরেকটা সুযোগ পায়নি। কেন ঢিলা? পুরো যদি খোলা থাকতো ক্যাপটা তাহলে ভুল বুঝতে পারতাম, কিন্তু ভুলও না, তাহলে তো ইঞ্জিন স্টার্ট করার সাথে সাথে সমস্ত হাইড্রোলিক হয়ে যেত, তাহলে তো এয়ারক্রাফট যাইতো না। এরা চাচ্ছে এমনভাবে ঢিল করলো যে আস্তে আস্তে লিক করতে থাকবে, হ্যাঁ, তা ওনারা দুইটা করতে পারেননি। সেই জন্য প্রধানমন্ত্রীর ফ্লাইটে তারপরে এইসব খেলনা পিস্তল নিয়ে কি এরকম আরো হয়েছে, এটা নতুন না। আমার মনে আছে একবার ফকার ফ্রেন্ডশিপেও কিন্তু একবার খেলনা পিস্তল নিয়ে এই হাইজ্যাকিং এর ফার্স্ট হয়েছে, ক্যাপ্টেন রিজভি ছিল, এটা কলকাতায়। এই সমস্ত এনরা বড় বড় এখন জেনারেলরা ব্রিফ করতেছেন, র্যাব ব্রিফ করতেছেন, এটা তো খেলনা পিস্তল ছিল, এটা বুঝতে 5 দিন লাগে না। আমি বলতেছি যে প্রধানমন্ত্রীর ফ্লাইটে যারা কানেকশনে আসেন তারা তো আমাদের মতো এরকম বেল্ট খুলে যায় না, তারা যাচ্ছে বারবার, এবং তাদের ব্যাপারে পুরোপুরি নিতে হবে। মানে আমি বলবো যে এটা সিভিল এভিয়েশন করবে না, এটা বিমান করবে না। আর বিমান আমরা শুধু বিমান বলি কেন, বাংলাদেশ বিমান, অন্যান্য যে কটা আছে, এইটা করবে গোয়েন্দা বাহিনী, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট, এই সমস্ত লোকের পুরো বায়োডাটা সংগ্রহ করবে, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এই যে ছেলেটা তার সম্পর্কে কতগুলো মামলা ছিল, জেল খাটছে, কি কি আছে, এই সমস্ত খবর নিতে হবে। এই ছেলে বাদ দিয়ে তো প্যাসেঞ্জার যারা এই কন্ট্যাক্টে আসতেছে, এরোপ্লেনে কন্ট্যাক্টে, হ্যাঁ, বিশেষ করে প্রধানমন্ত্রীর ফ্লাইটে, তার জন্য বিশেষায়িত মেনটেনেন্সে ওই সমস্ত লোককে যাবে যাদেরকে 100% ট্রাস্ট করা যায়। তার ওখানে একেবারে আমাদের বিমানের ট্রাফিক থেকে শুরু করে, ট্রাফিক তো উপরে যাওয়া আসার জন্য, হ্যাঁ, এইখানে খুব খুব মানে খুব কঠিন হইতে হবে, হ্যাঁ, এটা হলো আমার বিশ্বাস। আর আমরা যে সমস্ত আলোচনা করছি, অনেক বিভ্রান্তিমূলক প্রশ্নও আসবে, আবার যারা বলতেছেন খুব দায়িত্বশীল ব্যক্তিরা এমনভাবে কথা বলতেছেন, যেমন মন্ত্রী বলে দিলেন, মন্ত্রী এভাবে বলতে পারে নিরাপত্তার কোনো ত্রুটি ছিল না, উনি বলতে পারেন নিরাপত্তার কোনো ত্রুটি ছিল কিনা আমরা এটা খতিয়ে দেখব, কথাটা আরো সুন্দর হইতো। বা একজনে বললেন, একদিকে বলতেছেন ব্রিফিং করতেছেন র্যাব, খেলনা পিস্তল, আর একজন বলতেছেন গোলাগুলি। কোথায় গোলাগুলি? আরে বললেই তো পারতো যে দূর থেকে কেমন করে আমি বুঝবো যে ওটা খেলনা পিস্তল, গুলি করছি, সঠিক কাজ করছি। মানে কমান্ডো অভিযান হলে তো আসলে এটা প্রথমেই তারা চেষ্টা করবে যিনি সন্দেহভাজন তাকে ডাউন করে দেয়, সুতরাং কাজটা সঠিক। কিন্তু আজকের বিষয় নিয়ে আমরা যত গুরুত্ব দিয়ে আলোচনা করছি,
তার চেয়ে জানি কেমন করে আমি বুঝাবো, আমার মতো লোককে তো অত গুরুত্ব দিবে কিনা এটা আমি জানি না, যে প্রধানমন্ত্রী হলেন বর্তমানে প্রধানতম টার্গেট অথবা একমাত্র টার্গেট বলা যায়। আচ্ছা, আমরা আরেকটা ব্যাপার দেখলাম যে গতকালে কিন্তু প্রধানমন্ত্রী নিজেও কিন্তু আসলে ফ্লাই করেছিলেন, এবং যিনি এরকম প্রধানমন্ত্রী বা ভিভিআইপি কেউ যদি ফ্লাই করেন সেক্ষেত্রে সবগুলো বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ওই দিন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকে। তো এরকম একটি অবস্থার মধ্যে দিয়েও আমরা দেখলাম যে এরকম একটি ঘটনা, প্রশ্নবোধক চিহ্নটা আসলে বড় হয়ে ওঠে। আমরা এই আলোচনাটি আরো কিছুক্ষণ চালিয়ে যাব, ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবেন। নিরাপত্তা ছিনতাই আমাদের আজকের বিষয় নিউজ আওয়ার এক্সট্রা। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, কথা বলছি খুব গুরুত্বপূর্ণ বিষয়। গতকালকে বিমান ছিনতাই চেষ্টার ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা বিমানবন্দর এবং বিমান উড্ডয়ন, বিমান চলাচল এই বিষয়টি নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন আবার সবার সামনে চলে এসেছে, বিষয়টি নিয়ে কথা বলছি, প্রশ্নের জবাব খুঁজছি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক পরিচালক আমাদের সঙ্গে আছেন, তার কাছে আবারও যাচ্ছি। আপনি তখন আসলে যে বিষয়টি বলছিলেন ঠিক ওই প্রসঙ্গে রেস ধরেই, যে আমাদের এই বিমানবন্দর নিরাপত্তা নিয়ে আমরা যখন আসলে গত কয়েক বছর ধরে কাজ করছি, নিরাপত্তা বাড়ানো, নিরাপত্তা প্রযুক্তি এবং নিরাপত্তা দায়িত্বে যারা আছেন তাদের প্রশিক্ষণ, এই পুরো ব্যাপারটা কি আসলে ঢাকার বিমানবন্দর কেন্দ্রিকই আসলে হয়ে গেছে কিনা? কারণ আমরা যাত্রী এবং কোনো কোনো ক্ষেত্রে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বৈমানিকের সঙ্গে কথা বলেও আমরা আসলে যে বিষয়টি জানতে পারছি যে ঢাকার বাইরে চট্টগ্রাম হয়তো কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু সিলেট, কক্সবাজার, সৈয়দপুর এরকম অন্যান্য যে বিমানবন্দর, সেই বিমানবন্দরের নিরাপত্তা কিন্তু আসলে সেই অর্থে শুধু মানে গেটে ঢোকার পথে একটু চেক করলো, একটু স্ক্যান করলো, এর বাইরে নিরাপত্তা ব্যবস্থা বলতে আন্তর্জাতিকভাবে আমরা যেটা বুঝি সেটা আসলে সেই অর্থে নেই। ফলে আমরা নিরাপত্তার জায়গায় আসলে কোথায় আছি? জি, এই কথাটা আমি প্রথমে বলি, ট্রেনিং কিন্তু সবাইকে দেওয়া হয়েছে। ট্রেনিং করে শুধু ট্রেনারকে ঢাকার বাইরে পাঠিয়েও ট্রেনিং দেওয়া হয়েছে। আমরা অ্যারাউন্ড 6 পারসন ওয়াজ ট্রেইন দ্য ট্রেনার কোর্স করে ট্রেনার বানানো হলো। তারা বিভিন্নভাবে পর্যায়ক্রমে সিলেট, চিটাগাং, কক্সবাজার, ইভেন সৈয়দপুর বা ওই সমস্ত রিমোট এলাকাতেও ট্রেনিং করে এসছে। কিন্তু আমার সবসময় একটাই প্রশ্ন, যে ট্রেনিং যতই করেন না কেন আপনি যদি ওই ট্রেনিংটা ইমপ্লিমেন্ট না করেন এবং আপনি যদি না করতে চান, সেক্ষেত্রে দুইটা জিনিস, তাকে দেখতে হবে কেন করছে না। এটা কি তার উপরে স্ট্রেস হয়ে যাওয়াতে, নাকি ম্যান পাওয়ার শর্টেজের কারণে আপনি সেই শাফলিং করতে পারছেন না তাই, নাকি সে গাফিলতি করছে? সো এইটার জন্য তার পানিশমেন্ট প্রসিডিউরে আসতে হবে যদি গাফিলতি হয়। আর যদি স্ট্রেস হয় তাহলে স্ট্রেস কমানোর ব্যবস্থা নিতে হবে, সেটা যেভাবে টেকনিক্স আর দেয়ার। নাও প্যাসেঞ্জারের থেকে কিন্তু অনেক ধরনের নন কোঅপারেশন হয়। সেটা ধরেন আমি কক্সবাজারে গিয়ে যেটা দেখেছি, যে ওখানে ভিআইপি লাউঞ্জে এমন কোনো লোক নাই যে ভিআইপি না, সবাই ভিআইপি। এবং এখানে ঢুকে পড়ে চা খাচ্ছে, গল্প করতেছে, তারপর ওখান থেকে ফুট করে বের হয়ে এসে এয়ারক্রাফটে উঠে গেল। কোথায় স্ক্যানিং? কারণ তাকে স্ক্যানিং করতে দিতে বলা সত্ত্বেও উনি যাচ্ছেন না, এবং উনি প্রভাবশালী লোক। এই জিনিসগুলো আমাদের বন্ধ করতে হবে। এটা একটা সময় এটা বন্ধ করতে হবে, এটা তো আসলে আপনি সচেতনতার জায়গায় কথা বলছেন, কিন্তু এটা তো আসলে সচেতনতার চেয়ে বড় কথা হচ্ছে এটা বাধ্য করতে হবে, কারণ এই নিরাপত্তার প্রশ্ন। আমি তো সেটাই বলছি, কে বাধ্য করবে? নাও আপনি ডাইরেক্টরকে বা এয়ারপোর্ট ম্যানেজারকে ক্ষমতায়ন করছেন, কিন্তু সেই ক্ষমতা প্রয়োগ করতে দিচ্ছেন না, তাহলে কিভাবে সেটা এনশিওর করবে? একজন ডাইরেক্টর কোনো একজন ভিআইপি কে যদি স্ক্যানিং করতে বলে, সে যদি বলে যে হোয়াই শুড আই ডু ইট, দেন একটা জায়গায় দেখবেন ঢাকা এয়ারপোর্টে লেখা আছে বিয়ন্ড দিস নো ভিজিটর্স আর অ্যালাউড। তার মানে প্যাসেঞ্জার ছাড়া কেউ যাবে না। ভিআইপি ইমিগ্রেশনের পরে এই জায়গাটায় শুধু প্যাসেঞ্জার ঢুকবে। কিন্তু আমার নিজের অভিজ্ঞতায় আমি অনেক এনকাউন্টারে পড়েছি, যারা ভিআইপিরা আমার সাথে রীতিমতো মানে আমার নামে কমপ্লেনও করা হয়েছে, এয়ার চিফের কাছে পর্যন্ত কমপ্লেন গেছে আমার এগেইনস্ট, আমি কেন স্টপ করলাম, বাট আই ডিড মাই ডিউটি। এখন এই ডিউটি করতে গিয়ে যদি বাধাপ্রাপ্ত হই, সবাই একদিন দুদিন থামানো পরে তো ছেড়ে দেবে, ধর বারবার এই ঝামেলার মধ্যে পড়ে কি দরকার, যাক। এই জিনিসটা যেন না হয়। সো এয়ারপোর্ট ডাইরেক্টর শুড হ্যাভ দ্য ফুল অথরিটি to exercise his authority through his স্টাফদেরকে কিন্তু আমি ক্ষমতায়ন করতাম, তোমরা করবা, যা বাধা দিলে আমার কথা বলবা, আমি দেখবো। সো এই জিনিসটা তাকে দিতে হবে। আরেকটা জিনিস দেখেন, এই আর্মস নিয়ে যখন কথা উঠলো, আর্মস নিয়ে একটা সময় অনেক ভিআইপিদের বডিগার্ড ঢুকে যেত এয়ারপোর্টে, অনেক ইভেন মিনিস্টারদের বডিগার্ড আর্মস নিয়ে ঘুরতো। আমি এটা বন্ধ করেছিলাম। এটা করার পরে আমার লেখালেখি হয়েছে অনেক কিছু আমাকে নিয়ে পেপারে। ইভেন আমার নিজের মিনিস্টারের এই গানম্যান যখন ঢুকতো, আমি মানে আপনার কথা থেকে যেটা বুঝতে পারছি যে এখানে আসলে নিরাপত্তা বিষয়ে সংস্কৃতি বোধ, এটারও একটা আসলে একটা মানে সংস্কৃতি বোধটা কে করবে?
I am responsible for my driver to say don't violate the একদম তাই। road. আমরা এই এটা বিষয়টা সবাই আপনার কাছে তাকেই শুনতে করতে চাইবো একজন দর্শক আসলে সম্ভবত দেশের বাইরে থেকে ফোন করেছেন, তার ফোনটা আমরা একটু নিতে চাই। কে আছেন আমাদের সঙ্গে? জি, সালাম আলাইকুম। আসসালাম, জি বলুন। জি, আমি মোহাম্মদ আলী আবুধাবি থেকে বলছি। নিশ্চয়ই বলুন। আমার প্রশ্নটা হলো যে বিমানটা যখন একটা ব্যক্তি ছিনতাই করবে, তাহলে ওরা তো বিশেষ করে আমার মনে হয় যা ওরা তো মনে করেন ইন্টারন্যাশনাল ছিনতাইকারী। ওরা যে বিমানটা ঢাকা থেকে উড্ডয়নের পর চট্টগ্রাম অবতরণ করবে এটা জানে, উনি জানার পরেও কিন্তু এই যে এই পথেই বিমানটা ছিনতাই করতে লইলো বা পাইলটকে তখন সে আপনার প্রশ্নটি বলুন। জি জি, আমার প্রশ্নটা হলো যে এই লোকটাকে মেরে ফেলা হলো কেন? এই লোকটাকে আমরা যতটুকু দেখলাম লাইভ টিভিতে, লোকটাকে না মেরে জিন্দাও তো রাখতে পারতো, আর জিন্দা রেখে এই লোকটার থেকে এত তথ্যগুলি বের করতে পারতো কোথায় অনেক থেকে ধন্যবাদ কিভাবে দর্শক, আপনার কথা আমরা বুঝতে পেরেছি এবং ধন্যবাদ আমাদের সঙ্গে আপনি যোগ দিয়েছেন। আমরা এই প্রশ্নের জবাব নিশ্চয়ই সাবেক পরিচালক দেবেন। আমরা একটু আলমগীর সাত্তারের কাছে যেতে চাই যে এই ধরনের ক্ষেত্রে প্র্যাকটিসটা আসলে কি? আমরা বাংলাদেশে বিমান ছিনতাই বা ছিনতাইয়ের চেষ্টার ঘটনা খুব বেশি আমরা আসলে দেখিনি, অল্প হাতে গোনা কয়েকটি, এবং সেখানে এই গতকালকের যে ঘটনাটি আমরা দেখলাম যেটি বিমানের ভেতরে ঘটেছে, বিমানের কেবিনে ঘটেছে, এবং এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারি যে কমান্ডোদের কাছে আসলে এক ধরনের নির্দেশনা থাকে যে তারা প্রথম সুযোগেই সন্দেহভাজনকে আসলে তারা ডাউন করবেন। সম্ভবত তাই করেছেন। আমরা প্র্যাকটিসটা একটু আপনার কাছে জানতে চাচ্ছি। না, আমি কমান্ডোদের ব্যাপারে ওইভাবে ডিটেল জানি না। এইটুকু জানি যে কমান্ডো মিন্স কমান্ডো। এখানে তার হাতে পিস্তল ছিল, খেলনা বা খেলনা না, সেটা কি অল্প আলোতে বা বেশি আলোতে কি বোঝা সম্ভব? সুতরাং সে যদি ওটা যদি ছুঁড়ে ফেলাই দিত তাহলে ও বুঝতাম। সুতরাং কমান্ডোদের যা করার ছিল তারা তাই করছে, তাকে গুলি করছে। হ্যাঁ, এবং সে নাকি একজনকে সব প্যাসেঞ্জারই নামাই নিচ্ছে, একজনকে সে জিম্মি করছিল, ভয় দেখাচ্ছিল পিস্তল থেকে। সেটা যদি সত্যি হয়, আর কমান্ডোদের তো যা করার একেবারে এক্স্যাক্টলি করছে। তাকে আদর করে জীবিত রাখবে যে হ্যাঁ তোমার কাছে কথা বলো, কি হয়েছে, তোমার স্ত্রী কোথায়, কোন চিত্রনায়িকা তোমার, এটা করবে কমান্ডোরা? সেই সুযোগ সম্ভবত নেই। না, কমান্ডোদের এটা কাজ না। কমান্ডোদের যা করণীয় কমান্ডোরা তাই করছে। এই বিষয়ে তারা যথেষ্ট প্রশংসার পাওয়ার উপযুক্ত। তারা হোলি আর্টিজানে ওখানে বসে প্রথম একই দলই আসলে সেখানে অভিযানে চালিয়েছে। হ্যাঁ, ওই অভিজ্ঞতাটা এবারে কাজে লাগছে। এবারে হাইজ্যাকিং এর যে চেষ্টা, আমি আগেই বলছি, এটা আমাদের জন্য আশীর্বাদ। এটা তো আমাদের বুঝাই দিল ওই যে খেলনা হোক আর যে পিস্তলই হোক নিয়ে যে প্লেনে ওঠা সম্ভব। তা আমাদের প্রধানমন্ত্রীর ব্যাপারে হ্যাঁ আর কে টার্গেট আমি অত পরোয়া করি না, কিন্তু প্রধানমন্ত্রীর ব্যাপারে অনেক বেশি বড় ঝুঁকি আসলে রয়েই গেছে। না, ওই 3 বার স্ক্যানিং যা বলছে, জাকারিয়া ভাই তো এই বিষয়ে বিশেষজ্ঞ, যে সমস্ত ইকুইপমেন্ট এখন আছে তাতে ওই খেলনা পিস্তলও তো লুকানো সম্ভব না। হ্যাঁ, একেবারে লেটেস্ট সব ইকুইপমেন্টস আসছে। আর সেক্ষেত্রে মানে মানুষ যিনি আসলে দায়িত্বে ছিলেন তিনি তার গাফিলতি করছেন না পথিমধ্যে কেউ করছেন না, এই যে বললাম যে ক্যাটারিং থেকে আসতেছে, অমুক আসতেছে, কে করছে আমরা জানি না তো, সেটা সেইগুলো তদন্ত করে তারপর দেখতে হবে যে কি ঘটছে। হ্যাঁ, তাই সেটা না দেখে বলবে এই যে প্রশ্নকারী, আমি বুঝছি তার সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, আমারও অনেক ব্যাপারে সীমাবদ্ধতা আছে, এই জন্য আমি কাউকে ছোট করে বলছি না। আমি বলছি কমান্ডোরা খুব অ্যাপ্রিসিয়েবল কাজ করছে। আপনি বলছেন যে এই পুরো ঘটনাটি শেষ পর্যন্ত আমাদের জন্য আশীর্বাদ, আমরা আসলে এখান থেকে একটা শিক্ষা নিতে পারি। সেই শিক্ষাটা কি সেটি আপনার কাছে শুনতে চাইবো, কিন্তু গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান আপনাকে তো একটু আগে ছেড়ে দিতে হবে। সেই শিক্ষাটা একটু আপনি যদি একটু আমাদেরকে বলেন। রাইট, স্যার পয়েন্টটা খুব সুন্দর। এটা হচ্ছে শিক্ষাটা কি, আমরা উই লার্ন ফ্রম মিস্টেকস। এই জিনিসটা আমাদের সবসময় জানতে হবে যে
ভুলগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে যদি শুধরাই, দ্যাট ইজ দ্য পজিটিভ থিং। যদি ভুলগুলো রয়েই যায় তাহলে কিন্তু হবে না। আমি এখানে একটা কথা ছোট্ট করে বলবো, কিছুদিন আগে ল্যান্ডিং এর আগে, আমাদের এক ভিভিআইপি ল্যান্ডিং এর আগে রানওয়েতে ধাতব বস্তু পাওয়া গেল। তো সেই ক্ষেত্রে ইনভেস্টিগেশনের পরে আমরা কিছু রিকমেন্ডেশন করেছিলাম যে এফওডি ডিটেকশন সিস্টেম কিনা উচিত, আরো কয়েকটা রিকমেন্ডেশন ছিল। বাট ওই রিকমেন্ডেশনগুলো এখনো আলোর মুখ দেখেনি। সো এই জিনিসগুলো যেন না হয়, এটা যেটা বলা হয়েছে সেটা সর্বজন স্বীকৃত হয়েছে এবং এটা ইমিডিয়েটলি কিনতে হবে। সেম এখানে যেই ঘটনাটা ঘটেছে এখানে, এটা থেকে শিক্ষা নেওয়ার জন্য আমরা একটা নেক্সট মহড়ার আয়োজন করতে পারি। প্রথমত টেবিল টপ বলি আমরা, প্রথমে টেবিল টপ সিমুলেশন এক্সারসাইজ, তারপরে আমরা এই ছিনতাই হলে কি করতে হবে। এই যে আপনি কমান্ডো এক্সারসাইজ যেটা দেখলেন, ভেরি অ্যাপ্রিসিয়েবল, বাট দেয়ার আর 4-5 এজেন্সিস, তারা কিভাবে কোঅর্ডিনেট করবে এটা, হ্যাঁ হলিয়াটাজেনে তারা করেছে, বাট এয়ারপোর্টটা আবার ডিফারেন্ট সিনারিও। সো এইখানে তাদেরকে ইভেন এয়ারলাইন্সকেও ইনভলভ করতে হয়, ইভেন সিভিল এভিয়েশনকে ইনভলভ করতে হয়, সবাই মিলে 6-7টা অর্গানাইজেশন। এইখানে কমান্ড অ্যান্ড কন্ট্রোল প্লাস এক্সিকিউশন ট্যাকটিক্স এগুলো অবশ্যই আবার ডেমনস্ট্রেশন করে এইটাকে একটা রোল মডেল নিয়ে, এই যে ঘটনাটা ঘটলো এখানে আমাদের মিস্টেকগুলো কি, লেটস ফাইন্ড আউট অ্যান্ড ডু ইট, একটা এক্সারসাইজ করে আমরা যদি। এবং এই অভিযানে যেমন অনেকে প্রশ্ন তুলছেন যে বাঁচিয়ে রাখা যেত কিনা সন্দেহভাজনকে, এটা হয়তো অনেকে অজ্ঞতা থেকে হয়তো করতে পারে, সবাই চিন্তা করবে প্রথমত, জি এটা অজ্ঞতা কিছু না বুঝে। কিন্তু আমরা শুনেছি যে ওই বিমানটিও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে কিন্তু গুলিতে ঝাঁঝরা হয়েছে সেখানকার ভেতরের অনেক জায়গা। আপনাকে বৃহত্তর স্বার্থের ক্ষুদ্রতর জিনিসগুলো, আপনি মানুষের প্রাণ বাঁচাবেন নাকি এয়ারক্রাফট রিপেয়ারেবল, বাট লাইফ ইজ নট রিপেয়ারেবল। সো সেটা ঠিক আছে, কমান্ডো ইজ অলওয়েজ টেকিং অ্যাকশন ডাইরেক্টলি, বিকজ এখানে তড়িৎ গতিতে ওদেরকে শেখানো হয় অ্যাকশন নেওয়ার জন্য। তবে ওইখানে কি হয়েছিল, কেন ওকে বাঁচাতে পারে না, কিংবা ওকে নিউট্রালাইজ করতে না করে মেরে ফেললো কেন, এগুলোর অ্যানসার আমাদের কাছে থাকবে না। একটা প্রশ্ন সেটা হচ্ছে যে কিছুদিন আগে যখন আমরা আসলে বিমান দুর্ঘটনা, ইউএস বাংলার একটি বিমান দুর্ঘটনা ঘটেছিল, তখন আসলে একটা প্রশ্ন এসেছিল যে ঢাকার সহ বাংলাদেশের বিমানবন্দরগুলো এই ধরনের দুর্ঘটনা যদি ঘটে তাহলে কতখানি তারা প্রস্তুত। এখন আসলে এই ঘটনাটি ছিনতাইয়ের চেষ্টার যে ঘটনার পরে কিন্তু এই প্রশ্নে চলে এসেছে যে ঢাকা সহ অন্যান্য বিমানবন্দরগুলো এই ধরনের ছিনতাই ঘটনা যদি ঘটে তাহলে সামাল দিতে কতখানি প্রস্তুত। আমি মনে করি অবশ্যই প্রস্তুত। এবং ঢাকাতে যে আমরা বলি যে এয়ারপোর্ট ইমার্জেন্সি প্ল্যান AEP, and also there is a called airport security program ASP, আর টপ অফ দ্যাট ন্যাশনাল সিকিউরিটি প্রোগ্রাম যেটা থাকে NCSP, ন্যাশনাল সিভিল এভিয়েশন সিকিউরিটি প্রোগ্রাম, এইগুলো কিন্তু ডেভেলপ হয়ে গেছে এখন। সো এইগুলো এখন ফলো হবে এবং এটার জন্য ওই যে বললাম যে মহড়া করে করে প্রত্যেকটা জায়গায় এখন আপনি এগুলোকে কি বলি আমরা, জেনারেল টার্ম অ্যানেক্স যেটা 17 যে লেজিসলেশন, এখানে বলা হয়েছে আনলফুল ইন্টারফারেন্স। আনলফুল ইন্টারফারেন্স কিরকম হতে পারে, হাইজ্যাকিং হতে পারে, হোস্টেজ টেকিং হতে পারে, আনঅথরাইজড সিজার অফ দি এয়ারক্রাফট হতে পারে। সো এই ইন্টারফারেন্স একটা করে আমাদেরকে প্রতি বছর প্র্যাকটিস করতে হবে, অথবা 6 মাস পর করতে হবে। এটা খুবই কষ্টের ব্যাপার, কোঅর্ডিনেশন করে মিটিং করে এটা আপনাকে সময় দিতে হবে। সো ওয়ান অফ দি অফিসার শুড বি ডিটেল ফর দ্যাট, এবং এটা করতে হবে। এখন আমাদের এটা থেকে পিছিয়ে আসার সময় নেই। এই যেই ব্লেসিং স্যার যেটা বললো, এটাই বললাম, এই ঘটনা থেকে আমরা শিক্ষা নেই এবং আমরা ঝাঁপিয়ে পড়ি আমাদের পরবর্তীতে যেভাবে আমরা প্রিপেয়ার হবো নিজেদের, যেন আমরা আসলে এই ধরনের ঘটনা না ঘটে সেই জন্য যেন প্রস্তুতি নিতে পারি। আরেকটি ব্যাপার সেটি হচ্ছে যে আমরা অন্যান্য আন্তর্জাতিক এয়ারপোর্টের ক্ষেত্রে যেরকম দেখি যে তারা প্রতিটি বর্গ ইঞ্চি তারা কিন্তু আসলে পর্যবেক্ষণের মধ্যে রাখেন। মানে এয়ারপোর্ট এটা খুবই স্পর্শকাতর একটি জায়গা এবং সেখানে প্রতি বর্গ ইঞ্চি কিন্তু নজরদারির মধ্যে থাকে। আমরা ঢাকা সহ অন্যান্য বিমানবন্দরগুলোর একটু পরিস্থিতি জানতে চাই যে সেখানে আসলে কি ঘটে। সেখানে আমরা দেখি যে সেখানে পুলিশের বেশ কয়েকটি বিভাগ সেখানে কাজ করে, APPN বা আনসার সদস্যরা কাজ করেন এবং সিভিল এভিয়েশনের নিজস্ব নিরাপত্তা সংস্থা সেখানে কাজ করছে, অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজন সেখানে কাজ করছে। কিন্তু এর বাইরেও যারা আসলে বিভিন্ন সেবা দিচ্ছেন, লাগেজ হ্যান্ডেল করছেন বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছেন বা বিভিন্ন রকম সেবা যারা দেন, যারা আসলে ঠিক সরাসরি নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট নন কিন্তু তাদের নজরদারির কথা কিছুক্ষণ আগে আলমগীর সাত্তার প্রতীক তিনি উল্লেখ করছিলেন। এই জায়গাটিতে আসলে আমরা কোথায় আছি বা এখানে কি করণীয় আছে? সিম্পল, এটার জন্য প্রতি মাসে একটা সিকিউরিটি মিটিং হয় এবং এই সিকিউরিটি মিটিং এ সব সংস্থার রেপ আসে এবং তাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয় এবং তাদের থেকেও শোনা হয় এবং তাদেরকে যার যার দায়িত্ব বলে দেওয়া হয় এবং সেভাবে তারা কাজ করবে। আপনি জানেন এই CCTV মনিটরিং যে রুমটা ছিল সেখানে শুধু সিভিল এভিয়েশন আগে মনিটর করতো, বাট ডিউরিং আমি আমার সময় এভাবে বলবো না, বলবো যে আমি এটা এস্টাবলিশ করতে পেরেছি অল সংস্থা যারা প্রত্যেকের CCTV আছে তাদের সবাইকে তাদের একজন করে রেপ ওই CCTV রুমে এখন বসে এবং তারা মনিটর করে। তবে
তারা কি মনিটর করছে না বসে আছে, এটাও দেখতে হবে আমাদেরকে। সো মনিটরিং করতে হবে। আমার কথা হচ্ছে প্রতিটা পদক্ষেপে জবাবদিহিতা যদি আপনি না এনশিওর করেন, ওই প্রতি বর্গ ইঞ্চি কেন, প্রতি বর্গ সেন্টিমিটার বা মিলিমিটারও দেখা সম্ভব যদি সুপারভিশন হয়। এটা কি হবে, সিসিটিভি আছে, ফিজিক্যাল মনিটরিং আছে, তারপরে আপনার আবার ফুটেজগুলোকে রেকর্ডিং দেখে দেখে আবার মনিটর করতে হবে, লট অফ থিংস। বাট মাইন্ডসেট আমি করব এটা তৈরি করতে হবে। আর অথরিটি টু দি এয়ারপোর্ট ম্যানেজার দিতে হবে। নেতৃত্ব কে দেবেন? নেতৃত্ব দিতে হবে অবশ্যই সিভিল এভিয়েশনকে। এয়ারপোর্ট বিলংস টু সিভিল এভিয়েশন, এবং সিভিল এভিয়েশনের পক্ষ থেকে রেপকে প্রতিটা এয়ারপোর্টে হয় এয়ারপোর্ট ম্যানেজার নাহলে ডাইরেক্টর। এখানে ইগো নিয়ে কাজ করলে হবে না। তাকে দেওয়া হয়েছে দায়িত্ব, তাকে আপনি অথরিটি দিবেন না, তাহলে এয়ারপোর্ট কিভাবে চলবে? I was facing this thing. I was feeling like to cry because I cannot take action because people are onto me. Even the people, media is writing against me. I am so harsh. I have to be harsh. সিকিউরিটি দে আপনার এগেইনস্টে ছিল? হ্যাঁ ছিল। সিকিউরিটিকে নিজের বাবাকে বিশ্বাস করতে নেই, একদম সত্যি কথা। আপনি আপনাকে যদি ক্ষমতায়ন না করা হয় আপনি কি করবেন? এটি আপনি একটা ব্যাপার বলছেন যে গাফিলতির জায়গায় যে তারা মানে সংশ্লিষ্ট ব্যক্তি যারা তারা আসলে সুষ্ঠুভাবে নিজেদের দায়িত্ব পালন করছে কিনা, এটি একটি প্রশ্ন। আবার আরেকটি প্রশ্ন আসলে চলে আসে, কয়েকজন যাত্রী অভিযোগ করেছেন যে নিরাপত্তার দায়িত্বে যারা আসলে কাজ করছেন একেবারে রুট লেভেলে, তো তাদেরকে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে আসলে কিনে ফেলা যায়। তাদেরকে আসলে কিনে ফেলা যায় তখনই যখন আপনার আপনার যদি মানে কি বলবো শাস্তিমূলক ব্যবস্থা যদি এতই নরম হয়। এখন আরেকটা জিনিস বলবো, এই এয়ারপোর্টে যারা কাজ করে তাদের স্যালারি স্কেলটাও দেখতে হবে। আমি বলবো অথরিটি শুড লুক ইনটু দিস, তারা কি বেতন পাচ্ছে, এই বেতনে তার পক্ষে সংসার চালানো সম্ভব কিনা এবং কন্টিনিউয়াসলি ডিউটি করা সম্ভব কিনা। একটা এয়ারপোর্টের মতো সাব সেক্রেটারির জায়গায় আরো স্যালারি বৃদ্ধি করেন, তারপর যদি সে শয়তানি করে তাহলে তাকে ছাঁটাই করে দেন। কিন্তু মানবেতর জীবনযাপন করে একজনের কাছ থেকে আপনি এ ক্লাস চাবেন, ইম্পসিবল। নিশ্চয়ই আসলে এটা বড় প্রশ্ন, বড় উদ্যোগ এবং খুবই গভীরভাবে আসলে অনেক মনোযোগের দাবি রাখে, যেটি বিষয়টি আমরা বুঝলাম। এবং আমরা যে বিষয়টা নিয়ে আসলে আলোচনায় ছিলাম যে আসলে আমরা এই ব্লেসিং থেকে কি শিখলাম, মানে এই যে ঘটনাটা আমাদের আশীর্বাদ, আমরা পুরো ঘটনা থেকে কি শিখলাম এটা আপনি বললেন। আমরা আলমগীর সাত্তার তিনি আসলে আমাদেরকে শেষ কথাটি বলবেন যে কি শিখলাম, এটা তার কাছে শুনতে চাই। একটা ছোট্ট বিরতির পরে আমরা আপনার কাছে যাব, নিশ্চয়ই দর্শক সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে। নিরাপত্তা ছিনতাই আমরা কথা বলছি নিউজ আওয়ার এক্সট্রা, একদম শেষ অংশে আছি আমরা। নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলছি, যে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। গতকালকে চট্টগ্রামে বাংলাদেশ বিমানের একটি বিমান ছিনতাই চেষ্টার পরে বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি আবারও প্রশ্নের মুখে পড়েছে। আমরা শেষ অংশে আলমগীর সাত্তার প্রতীক, আপনি আসলে বলছিলেন যে এই ঘটনাটি আরো বড় হতে পারতো এবং শেষ পর্যন্ত আমাদের জন্য একটি শিক্ষা, বড় একটি শিক্ষা। এই শিক্ষাটা কি আসলে, এটা আপনি আপনার কাছে একটু শুনতে চাই, এবং শিক্ষাটা আমরা কিভাবে কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে আমরা আমাদের বিমানবন্দর এবং বিমান চলাচল পুরো বিষয়টিকে আরো নিরাপদ করে তুলতে পারি। এখনই কি করণীয়, আশু করণীয়, একটু যদি আপনি ছোট করে বলেন। আমার কথা হলো যে একটা যে জিনিস ঘটার আগে আমরা আমাদের হুঁশটা হয় না, ঘটার পরেও হয় না। চকবাজারের ঘটনা, সেটা আরো আগে চিন্তা করতে পারতো। নিমতলিতে এর চেয়েও বড় রকম ঘটনা ঘটলো, তারপরে যদি হুঁশ না আসে, তো এবারে যে কতটা হুঁশ আসবে আমি জানি না। আমি এই ছোট আলোচনার ঘটনাটা যে আশীর্বাদ বলবো না, আর কি বলবো। আমি তো সবসময় জানি যে বাংলাদেশের তো একজন টার্গেট, আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, আর যে সমস্ত উন্নত প্রক্রিয়া প্রকরণ, দূর থেকে রিমোট কন্ট্রোল, দিস দ্যাট অনেক রকম ভাবে ইয়ে করা হয়, তার জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করা উচিত। আরগুলো কি হবে আমি একটু কমই বুঝি। সেই পেশাদারিত্ব, সেই অভিজ্ঞতা, সেই জ্ঞানের জায়গাটা থেকে আমরা আছি কিনা, আমরা নাই। যতবার বলুক, তাহলে আমি বলছি যে খেলনা পিস্তল নিয়ে উঠলে তো আর সত্যিকারের পিস্তল নিয়ে উঠতে পারলে তো আমি সত্যিকারের পিস্তল নিয়ে উঠতে পারবো না। নিশ্চয়ই পারি। তা ঘাটতি যে আছে আর একটা প্রমাণ, যাকে তাকে তো সিভিল এভিয়েশন নিয়ে নিচ্ছে, যাকে পায় তাকে নিচ্ছে। অথচ আমি সিভিল এভিয়েশন সবসময় প্রশংসা করি, তারা যে উন্নতি করছে অনেক বিষয়ে, সেটাই সন্দেহ নেই। কিন্তু লক্ষিন্দরের ঘরের যে ওই যে একটা সেই গল্পে লক্ষিন্দরের বাসর ঘরে যে সুতানলি সাপ ঢুকার যে ব্যবস্থা যে রাখতে হইল, সেই জিনিস এখনো আছে।
অর্থাৎ আমরা অন্যান্য আন্তর্জাতিক বিমানবন্দরে যে কঠোর নিরাপত্তার জন্য যে আমরা দেখি যে যতজন কর্মী কাজ করেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা বা তাদেরকে কঠোর জবাবদিহিতার মধ্যে নিয়ে যাওয়া, এই ব্যাপারটা আসলে ঢাকা সহ দেশের অন্যান্য বিমানবন্দরে নিশ্চিত করতে হলে আসলে আমাদের তো নিজস্ব লোকবল সংকট রয়েছে, অভিজ্ঞতা সংকট রয়েছে। এক্ষেত্রে কি আমরা বাইরের কোনো সাহায্য সহযোগিতা নিতে পারি কিনা, বা আমাদের করণীয়টা আসলে কোথায়? মানে আমাদের করণীয়র মধ্যে যা করা সম্ভব, সিভিল এভিয়েশন হ্যাঁ খুব ভালোভাবে প্রত্যেকটা মানে শুধু তো বাংলাদেশ বিমান না, প্রাইভেট এয়ারলাইন অন্যান্য ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কাজ করছে। কিন্তু ওই যে বললাম যে যেটা আউটসাইড যে পার্সোনাল কন্ট্যাক্ট ইত্যাদি ইত্যাদি, সেই একটা জায়গায় কিন্তু দুর্বলতা খুব ভালোভাবেই আছে, মানে যথেষ্ট দুর্বল। আর আরো অনেক কথাই বলতে পারতাম, সেটা আজকে এর মধ্যে আসে না। নিশ্চয়ই না, আপনি আসলে অনেকগুলো পয়েন্টই আমাদেরকে বললেন, এবং আমরা যারা দায়িত্বশীল বা যারা ডিসিশন নিতে পারেন তারা নিশ্চয়ই এই বিষয়গুলোতে মনোযোগ দেবেন, আমরা হয়তো সেই আশাটুকুই করতে পারি। আমরা আমাদের সময়ও শেষ, এই অনুষ্ঠানে আমরা আলোচনাও শেষ করবো। আপনাকে স্যার ধন্যবাদ জানাই, আমাদের সঙ্গে আলোচনায় আপনি যুক্ত হলেন, এবং নিরাপত্তা নিয়ে আমাদের এই উদ্বেগ উৎকণ্ঠা এবং এই মনোযোগটি আসলে সবসময় থাকবে, বিশেষ করে যেখানে আমাদের দেশের ভাবমূর্তিও কিছুটা যুক্ত। আমরা চাইবো যে নিশ্চয়ই আমাদের বিমানবন্দরগুলো আরো নিরাপদ হয়ে উঠবে এবং পেশাদারিত্বের সর্বোচ্চ শিখর হয়তো পৌঁছবে। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। আমরা নিউজ আওয়ার এক্সট্রা এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। এর পরে রয়েছে আমাদের নিয়মিত আরেকটি আয়োজন পলিটিক্স প্লাস, সেখানে নতুন দুজন অতিথির সঙ্গে নতুন বিষয় নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট বিরতি নিচ্ছে, সঙ্গে থাকবেন।